গত ক্লাসে আপনাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে প্রিজম। প্রিজমে কখন অ্যাকচুয়ালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, মানে প্রিজম থেকে কখন আলোক রশ্মি বাইরে বের হয়ে আসবে না, এই টাইপ একটা সিনারিও করেছিলাম। আজকেও প্রিজম নিয়ে আরো কিছু টানাহেঁচড়া করব আমি। প্রিজম নিয়ে যে টানাহেঁচড়াগুলো থাকে বা বোর্ড পরীক্ষায় প্রিজম নিয়ে বেশ কিছু ঝামেলা হয়। বোর্ড পরীক্ষাতেও প্রিজম নিয়ে খুব সহজ কোশ্চেন করা হয় না, মাঝে মধ্যে পেঁচানো কোশ্চেন করা হয়। স্পেশালি ঢাকা বোর্ড 2000 খুব সম্ভবত 17 সালে একটা জ্ঞানজামের কোশ্চেন দিছিল, 17 বা 18-তে। সেটাও দেখাবো আমি ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। তাহলে আমরা প্রিজম দিয়ে শুরু করব। প্রিজম দিয়ে যখন শুরু করব, প্রিজমের যে থিওরিগুলো ছিল, থিওরিগুলো আমি আরেকবার একটু লিখে নিব। প্রিজমে আলোর প্রতিসরণ। প্রিজমের বেলায় যে থিওরিগুলো আমরা দেখছিলাম, সেই থিওরিগুলো আমি আরেকবার বলে নিচ্ছি। এক নাম্বার থিওরি ছিল এ সমান আর ওয়ান প্লাস আর টু প্রিজম কোণের বেলায়। বিচ্যুতি কোণ ডেল্টা ছিল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। তারপর মিউ প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক, এটা ছিল সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। এখানে ডেল এম ছিল ন্যূনতম বিচ্যুতি কোণ। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এখন আমি বলছিলাম যে আমি আরো কিছু ম্যাথ দেখাবো আপনাদেরকে প্রিজম রিলেটেড। চলেন আজকে প্রথম যে ম্যাথটা দেখবো প্রিজম রিলেটেড কোশ্চেন। বিশুদ্ধ কাচের তৈরি একটি সমবাহু প্রিজমকে পানিতে ডুবালে ন্যূনতম বিচ্যুতি কোণের কি রকম পরিবর্তন হবে। প্রশ্নটা দেখেন, আমি একেবারে পিওর গ্লাস বিশুদ্ধ কাচের তৈরি একটা সমবাহু প্রিজমকে কোথায় ডুবাবো? পানিতে চুবাবো। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণের কিরকম পরিবর্তন হবে। এখন যেহেতু বিশুদ্ধ কাচের তৈরি, মিউ অফ গ্লাস, মিউ জি সমান হচ্ছে আমাদের 1.5। আর সমবাহু প্রিজম, তাহলে সমবাহু প্রিজমের জন্য প্রিজম কোণ এ হচ্ছে 60 ডিগ্রি। যে কোনো সমবাহু প্রিজমের জন্য প্রিজম কোণটা 60 ডিগ্রি। তাহলে আমার নর্মালি বায়ুতে ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম হলে, দেখেন বায়ুতে যখন প্রিজমটাকে রাখছি তখন ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম চিন্তা করতেছি, তাহলে মিউ অফ গ্লাস ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। এখন গ্লাসের জন্য 1.5 মিউজি সাইন 60 ডিগ্রি বাই টু আর সাইন 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু। এখন তাহলে দেখি 1.5 ইন্টু সাইন 30 ইকুয়ালস টু সাইন 60 প্লাস ডেল এম বাই টু।
সরি, একটা মিনিট, আমার নেটে একটু ঝামেলা হচ্ছে। আমার নেট কিছুক্ষণ অফ হয়েছিল, সো এখন আবার সব ঠিক হয়ে যাওয়ার কথা। ওই যারা জুমে আছেন যে বান্দাগণ, সব ঠিকঠাক তো পাচ্ছেন? মানে মাঝখানে আমি বুঝলাম না, আমার নেট একটু হঠাৎ করে আমাকে একটু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছিল। এনিওয়ে, আবার ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন, যেটা দেখতেছিলাম, তাহলে এই যে দেখেন ক্যালকুলেশন ফেজটা দেখতেছিলাম 1.5 ইন্টু সাইন 30 ইকুয়ালস টু সাইন 60 প্লাস ডেল এম বাই 2। এখন 1.5 ইন্টু সাইন 30 মানে হচ্ছে 0.75 ইকুয়ালস টু সাইন 60 প্লাস ডেল এম বাই 2। এখান থেকে শিফট সাইন 0.75 আসবে হচ্ছে 48.59, 48.6 অ্যাকচুয়ালি, 60 প্লাস ডেল এম বাই 2। তাহলে 60 প্লাস ডেল এম ইকুয়ালস টু 48.6 ইন্টু 2, 97.2। সো ডেল এম আমরা পাবো 37.2 ডিগ্রি। এটা ছিল বাতাসের ন্যূনতম বিচ্যুতি কোণ। এখন আমি বাতাস থেকে কি করব, এটাকে পানিতে চুবাবো। তাহলে চলেন পানিতে চুবাই। যখন পানিতে চুবাবো, পানিতে ডুবালে যখন পানিতে ডুবাচ্ছি তখন ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম প্রাইম আমরা কনসিডার করতেছি। তাহলে এখন পানিতে যখন ডুবাচ্ছেন, খেয়াল করেন এই যে প্রিজমটা আপনি পানিতে ডুবাচ্ছেন, প্রিজমটাকে ডুবাচ্ছেন কোথায়? পানিতে। সো প্রিজমটাকে নীল পানিতে আপনি ডুবিয়ে দিলেন। এর আগে আলোক রশ্মি বাতাস থেকে কাচে প্রবেশ করতেছিল, কিন্তু এখন আলোক রশ্মি কি পানি থেকে কাচে প্রবেশ করবে না? সো আলোক রশ্মি যদি পানি থেকে কাচে প্রবেশ করে, প্রতিসরণাঙ্ক কার সাপেক্ষে হবে? বায়ু সাপেক্ষে কাচের না পানির সাপেক্ষে কাচের? এখন কিন্তু প্রতিসরণাঙ্ক হবে পানির সাপেক্ষে কাচের, ডাব্লু মিউ জি। তাহলে সাইন এ প্লাস ডেল এম প্রাইম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখন খেয়াল করেন, আমার যেহেতু এই যে আলোক রশ্মি আমার কোথা থেকে প্রবেশ করতেছে, আলোক রশ্মি আমার প্রবেশ করতেছে পানি থেকে, কোথায়? কাচে। তাহলে পানি থেকে কাচে প্রবেশ করলে আলোক রশ্মি ডাব্লিউ মিউ জি, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। সো এখন ডাব্লিউ মিউ জি মানে হচ্ছে মিউ জি বাই মিউ ডাব্লিউ সাইন 60 বাই 2 উপরে সাইন 60 প্লাস ডেল এম প্রাইম ডিভাইডেড বাই 2। এখন মিউ জি 1.5, মিউ ডাব্লিউ পানির জন্য 1.33 ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 60 প্লাস ডেল এম প্রাইম ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা মানটা ক্যালকুলেট করি, 1.5 ডিভাইডেড বাই 1.33 ইন্টু 0.5, 0.563 ইকুয়ালস টু সাইন 60 প্লাস ডেল এম প্রাইম বাই 2। তাহলে এখান থেকে 0.563 যেহেতু 34.26, ওকে, ইকুয়ালস টু 60 প্লাস ডেল এম প্রাইম। এখন খেয়াল করেন বিশ্রী একটা প্যাচ লাগলো, প্যাচ কিন্তু লেগে গেছে, খেয়াল করে দেখেন। পানিতে ডুবালে ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম প্রাইম বের করার কথা। সো আমার ডাব্লু মিউজি যখন করতেছি, আমি কোথায় ডুবাচ্ছি? পানিতে।
সো যখন আমি পানিতে ডুবাচ্ছি তখন খেয়াল করে দেখেন, এখন একটু ক্যালকুলেশনটা খেয়াল করেন। আপনার আগে ডেলেম বের হচ্ছিল 37.2 ডিগ্রি, যখন কোথায় ছিল? বাতাসে ছিল। যেই আমি প্রিজমটাকে পানিতে চুবাচ্ছি, খেয়াল করে দেখেন প্রিজমটাকে পানিতে চুবাচ্ছি, তখন এসে আমার ডাব্লু মিউজি যখন করতেছি, আমি কিন্তু এখন ডেল এম প্রাইমের ভ্যালু নেগেটিভ চলে আসতেছে। খেয়াল করে দেখেন ডেল এম প্রাইমের কোনো পজিটিভ ভ্যালু আসতেছে এইখানে, ডেল এম প্রাইমের পজিটিভ ভ্যালু আসতেছে কিনা সেটা দেখি। সো অবশ্যই আসতেছে, কারণ এখানে একটা আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। সো এইখানে খেয়াল করে দেখেন তাহলে আমাদের ডেল এম প্রাইমের ভ্যালুটা প্রচণ্ড পরিমাণ কমে গেছে, 68.52, 60 প্লাস ডেল এম প্রাইম। সো ডেল এম প্রাইম ইকুয়ালস টু 8.52। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ আগে ছিল কত? আগে ছিল আমাদের 37.2, এখন হয়ে গেছে কত? 8.52। তাহলে বিচ্যুতি কোণের পরিবর্তন, বিচ্যুতি কোণের পরিবর্তন ডেল এম মাইনাস ডেল এম প্রাইম, 37.2 মাইনাস 8.52 কত হয় দেখি? 37.2 মাইনাস 8.52, 28.68 ডিগ্রি হচ্ছে বিচ্যুতি কোণের পরিবর্তন। বিচ্যুতি কোণটা এত হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমরা নেক্সট এখান থেকে সেকেন্ড যে কোশ্চেনটা করব, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন, ডিরেক্টলি ঢাকা বোর্ডের কোশ্চেনটা আমি করাবো। চলেন দেখি। ঢাকা বোর্ডের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে, আমি একটু কোশ্চেনটা বের করে নেই। ঢাকা বোর্ড 2018 সালের প্রশ্ন ছিল এটা। সো এটা অ্যাকচুয়ালি একই সাথে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালের প্রশ্ন ছিল। ঢাকা, দিনাজপুর, সিলেট বোর্ডের 2018 সালের প্রশ্ন ছিল এটা। সো ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালের প্রশ্ন। সো প্রশ্নটাকে আমি সেটা একটু এঁকে দেখাচ্ছি। প্রশ্নটায় অধিকাংশ মানুষজন ভুল করছিল, এই প্রশ্নটায় অধিকাংশ মানুষজন ভুল করছিল। ইভেন আমার যতদূর খেয়াল হয় নটরডেম কলেজের সেকেন্ড বয় এই প্রশ্নটার ভুল অ্যান্সার দিয়ে আসছিল। ওটা ওর মানে হচ্ছে পরীক্ষার হলে হয় কি, এই টাইপ কনসেপ্ট হঠাৎ করে আসলে দেখা যায় যে মাথা এলোমেলো হয়ে যায়। সো এই জন্যই আমি এই ম্যাথটা করানোর সময় আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে বলি, যে একটু কোশ্চেনটা আগে বুঝে নেবেন, তারপরে অ্যান্সারে হাত দিবেন। ধুম করে অ্যান্সারে হাত দিতে গেলে মাঝে মধ্যে সমস্যা হয়ে যায় আমাদের। একটা সমবাহু প্রিজম দেওয়া ছিল আমাদের। সো এইটা একটি সমবাহু প্রিজম, এটা কি একটা সমবাহু প্রিজম। এখন এই সমবাহু প্রিজমের প্রিজম কোণ এ দেওয়া ছিল 60 ডিগ্রি, এই এ দেওয়া ছিল 60 ডিগ্রি। এরপর এই প্রিজমে একটা আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে প্রথম তলে। প্রথম তলে একটা আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত। তাহলে এখানে আলোক রশ্মিটা আপতিত হয়েছে 60 ডিগ্রি কোণে, আপতিত হয়েছে 60 ডিগ্রি কোণে। এরপর আলোক রশ্মি যখন নির্গত হয়েছে, তাহলে নির্গত রশ্মিটা, এটা আপতিত রশ্মিটাকে আমি টান দিই, এটা আপতিত রশ্মি। অ্যাকচুয়ালি 60 ডিগ্রি প্রিজম কোণটা বাইরে আঁকি, তাহলে সুবিধা হবে। এ সমান 60 ডিগ্রি,
হ্যাঁ, এখন বুঝতে সুবিধা হবে। আর যে বিচ্যুতি কোণটা, এখানে বিচ্যুতি কোণ যেটা, সেই বিচ্যুতি কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি। এই যে বিচ্যুতি কোণ ডেল্টা দেওয়া ছিল 30 ডিগ্রি, এটা দেওয়া ছিল। জিজ্ঞেস করা হয়েছিল প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক কত। সো দেখেন এই যে প্রশ্নটায় দেওয়া ছিল কি, প্রথম পৃষ্ঠের আপতন কোণ 60 ডিগ্রি, এর মান দেওয়া ছিল 60 ডিগ্রি এবং বিচ্যুতি কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, দিয়ে জিজ্ঞেস করা হয়েছে গ নাম্বার, প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক কত। ঘ নাম্বার, ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে। দেখেন এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে প্রিজমের যে উপাদান সেই উপাদানের প্রতিসরণাঙ্ক কত সেটা জানতে চাওয়া হয়েছে, আর ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, এখন দেখেন আমাদের এখানে গ নাম্বার যখন সলভ করতে যাব, গ নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি এখানকার ঝামেলার পোর্শন। সো গ নাম্বার খুব কেয়ারফুলি সলভ করতে হবে। গ, দেখেন আমার এখানে কি কি জিনিস দেওয়া আছে। গ নাম্বারের জন্য এ দেওয়া আছে 60 ডিগ্রি, তারপর ডেল্টা দেওয়া আছে 30 ডিগ্রি, I1 দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এখন ডেল 30 ডিগ্রি, I1 60 ডিগ্রি, I2 কত আমি জানি না, এ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে I2 সমান অ্যাকচুয়ালি 30 ডিগ্রি বেরোচ্ছে। খেয়াল করেন আমার I2 কত বের হচ্ছে, 30 ডিগ্রি বের হচ্ছে। তাহলে আমি এখন এই যে I2 30 ডিগ্রি, এটা নিয়ে একটু ডায়াগ্রামটা আঁকি। এটা একটা প্রিজম যার এ হচ্ছে 60 ডিগ্রি, এইখানে আপতিত রশ্মি আসতেছে 60 ডিগ্রি কোণে, তার মানে এই যে এখানে আয়ন সমান 60 ডিগ্রি। আমরা ধরে নেই প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ। মনে করি প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ। তাহলে মিউ যদি প্রতিসরণাঙ্ক হয় সেক্ষেত্রে আমাকে এই মিউ এর মানটা গাণিতিকভাবে বের করতে হবে। সো একটা জিনিস খেয়াল করেন, প্রথম পৃষ্ঠে, প্রথম যে পৃষ্ঠটা আছে এখানে আয়ন আলোকরশ্মি আপতিত হলো, আলোকরশ্মিটা এখানে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা ভিতরে R1, তারপর নির্গত রশ্মিটা 30 ডিগ্রি কোণে নির্গত হবে। এখানে নির্গত রশ্মিটা যাচ্ছে কত কোণে, 30 ডিগ্রি কোণে। এই যে I2টা 30 ডিগ্রি, আর ভিতরের অ্যাঙ্গেলটা R2, এ বি সি। তাহলে এ বি প্রতিসারক তলে আমরা যদি এ বি প্রতিসারক তলের কথা চিন্তা করি, দেখেন এ বি প্রতিসারক তলে সাইন I1, এয়ার থেকে আলোক রশ্মি ঢুকতেছে, তাহলে 1 * সাইন I1, এইটা ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন R1। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু মিউ সাইন R1।
সো এখান থেকে আমরা মিউ সাইন আর ওয়ান সমান সাইন 60 ডিগ্রির মান √3/2 পাবো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা এবি প্রতিসারক তলে। আর এসি প্রতিসারক তলে, এসি প্রতিসারক তলে দেখেন, যদি আমরা এসি প্রতিসারক তল চিন্তা করি, এসি যে প্রতিসারক তল আছে সেই প্রতিসারক তলে মিউ ইন্টু সাইন আর টু ইকুয়ালস টু 1 ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে মিউ সাইন আর টু ইকুয়ালস টু হাফ, ইকুয়েশন নাম্বার 2। আমাকে এখন 1 আর 2 সলভ করে অ্যাকচুয়ালি কার মান বের করতে হবে? মিউ এর মান বের করতে হবে। দেখেন 1 এবং 2 সলভ করে মিউ এর মান বের করতে হবে। তাহলে এখন সলভিং টেকনিকে যাই। মিউ সাইন আর অন ইকুয়ালস টু √3/2 আর মিউ সাইন আর টু সমান হাফ। এখন তাহলে এই দুটো থেকে অ্যাকচুয়ালি আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, 1/2 হতে সাইন আর ওয়ান ডিভাইডেড বাই সাইন আর টু, এটা সমান √3 হবে। তাহলে সাইন আর ওয়ান ডিভাইডেড বাই আর টু সমান কত? এ মাইনাস আর ওয়ান। দেখেন আমরা জানি আর ওয়ান প্লাস আর টু সমান এ, তার মানে আর ওয়ান ইকুয়ালস টু এ মাইনাস আর টু, অথবা আর টু সমান এ মাইনাস আর ওয়ান, যেভাবে দেখেন। সো আমার তাহলে এখানে সাইন আর ওয়ান ডিভাইডেড বাই সাইন 60 মাইনাস আর ওয়ান, এইটা সমান √3। এবার তাহলে দেখি সাইন আর ওয়ান ইকুয়ালস টু √3 ইন্টু সাইন এ মানে সাইন 60 কজ আর ওয়ান মাইনাস কজ 60 সাইন আর ওয়ান। সাইন এ মাইনাস বি এর মান কত? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। সুতরাং সাইন আর ওয়ান দ্যাট উইল বি ইকুয়ালস টু √3 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সো √3/2 কজ আর ওয়ান মাইনাস √3 কজ 60 মান কত? হাফ সাইন আর ওয়ান। এখন জিনিসটা খেয়াল করে দেখি, সাইন আর ওয়ান ইকুয়ালস টু আসতেছে 3/2 কজ আর ওয়ান মাইনাস √3/2 সাইন আর ওয়ান। এখন সাইনগুলোকে একদিকে নিয়ে আসলে 1 প্লাস √3/2 সাইন আর ওয়ান সমান 3/2 কজ আর ওয়ান। আর যদি এখন ট্যান আর ওয়ান করি, কসটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে ওই পাশে যাবে 3/2 ডিভাইডেড বাই 1 প্লাস √3/2। এখান থেকে আমরা আর অনের একটা ভ্যালু পাবো। দেখেন আর অনের যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে, আমরা আগে √3/2 কত হয় সেটা বের করে নেই, 1.866। তাহলে 3/2 কে 1.866 দ্বারা ভাগ করতে হবে, মানে 1.5 ডিভাইডেড বাই 1.866। এটাকে ট্যান করলে আর অনের মান আসবে 38.8 ডিগ্রি। দেখেন আমি আর অনের মানটা ডিরেক্টলি বের করলাম, সেটা আসতেছে কত? 38.8 ডিগ্রি। এখন আর অনের মানটা যদি যে কোনো একটা সমীকরণে, প্রেফারেবলি 1 নাম্বার সমীকরণে বসানোই বেটার, কারণ কি একে আর অনের মান ডিরেক্টলি আছে। তাহলে মিউ ইন্টু সাইন আর অন ইকুয়ালস টু √3/2। তাহলে মিউ ইন্টু সাইন 38.8 ইকুয়ালস টু √3/2। সো মিউ ইকুয়ালস টু আসবে √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 38.8, 1.382। এই যে দেখেন যে কাচ মাধ্যমটা ছিল, এই যে প্রশ্নটার কাচ মাধ্যমের উপাদানের প্রতিসরণাঙ্ক
কত ছিল সেটা বের করতে হইলো এইভাবে, এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। এটা বেশ ঝামেলার ম্যাথ দেওয়া ছিল একটা। ওকে, এখন এরপর বলছে ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে। খেয়াল করে দেখেন, এখন প্রিজমের যখনই উপাদানের প্রতিসরণাঙ্ক পেয়ে গেছি, এখন আমি ন্যূনতম বিচ্যুতি বের করতে পারবো। তাহলে ঘ নাম্বার, ন্যূনতম বিচ্যুতি ডেল এম হলে মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। এখন মিউ এর মান জানা আছে 1.382 ইকুয়ালস টু এর মান যেহেতু 60, তাহলে সাইন 30 আর উপরে সাইন 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু। সুতরাং আমরা এখানে সাইন 30 মান যেহেতু হাফ, 1.382 ইন্টু 0.5 0.691 ইকুয়ালস টু সাইন 60 প্লাস ডেল এম বাই টু। আমাদের এখান থেকে শিফট, আমরা যদি 0.691 এর ইনভার্স সাইন করি 43.7, এটাকে 2 দিয়ে গুণ করলে 87.4 ডিগ্রি পাবো 60 প্লাস ডেল এম এর ভ্যালু। তো ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম, এই ডেল এম এর ভ্যালুটা আসবে আমাদের 27.4 ডিগ্রি। এখন দেখেন ন্যূনতম বিচ্যুতি কোণ 27.4 ডিগ্রি। এখন প্রশ্নটা হচ্ছে আমি যদি ন্যূনতম বিচ্যুতি কোণ তৈরি করতে চাই, এই যে দেখেন 60 ডিগ্রি আপতন কোণে আমার বিচ্যুতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ মানে 27.4 ডিগ্রি করতে হলে পরিবর্তিত আপতন কোণ আয়নটা কত হতে হবে, আয়নের মানটা কিরকম পরিবর্তন হলে অ্যাকচুয়ালি আমি ন্যূনতম বিচ্যুতি কোণ পাবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন চলেন যে আপতন কোণের কোন মানের জন্য ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়া যায়, এটা আমরা আসলে কিভাবে বুঝবো। দেখেন, আমি ন্যূনতম বিচ্যুতি কোণটা অ্যাকচুয়ালি বের না করলেও চলতো। কেন বের না করলেও চলতো সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখেন, ন্যূনতম বিচ্যুতি কোণের বেলায় আর1 সমান R2 এবং আয়ন সমান I2 হয়। আমি যখন গত ক্লাসে আপনাদেরকে শর্তগুলা বলেছিলাম, এই শর্তগুলা বলেছিলাম যে ন্যূনতম বিচ্যুতি কোণ যখন হবে আর1 সমান R2 হবে এবং আয়ন সমান I2 হবে। এখন যদি আর1 সমান R2 হয়, আর1 প্লাস R2 ইকুয়ালস টু A, তাহলে 2R1 ইকুয়ালস টু 2R2 সমান A। সো আর1 সমান R2 সমান A বাই 2, মানে হচ্ছে 30 ডিগ্রি। সো যদি ন্যূনতম বিচ্যুতি কোণ হয় তাহলে আর1 আর2 দুইটার মানেই 30 ডিগ্রি। এখন আমরা একটু ডায়াগ্রামটা যদি কনসিডার করি যে এ বি প্রতিসারক তলে, দেখেন এ বি প্রতিসারক যে তলটা আছে, এ বি প্রতিসারক তল, আয়নের মানটা ধরেন আয়ন প্রাইম হলে আমি এইখানে আর1 সমান 30 ডিগ্রি পাবো। আমরা ধরে নিচ্ছি আয়নের মানটা আয়ন প্রাইম হলে আমরা যে আর1 অ্যাঙ্গেলটা আছে এটা কত পাবো, 30 ডিগ্রি, যেটা ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য শর্ত হিসেবে আসতেছে। তাহলে দেখি 1 ইন্টু সাইন I1 প্রাইম ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন আর1। তাহলে সাইন আয়ন প্রাইম ইকুয়ালস টু মিউ 1.382 সাইন আর1 সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন আয়ন প্রাইম এটা আসতেছে 1.382 ইন্টু 0.5 0.691। তাহলে আয়ন প্রাইম সেটা কত আসে দেখি, শিফট সাইন 0.691, 43.7 ডিগ্রি। সো দেখেন
আপতন কোণের মান যদি 43.7 ডিগ্রি হয় তাহলে আমি অ্যাকচুয়ালি ন্যূনতম বিচ্যুতি কোণ পাবো। আবারও দেখেন, এই যে যখন আপতন কোণের মানটা 60 ডিগ্রি ছিল, আপতন কোণের মানটা যখন 60 ডিগ্রি ছিল তখন বিচ্যুতি কোণ ছিল 30 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু ন্যূনতম বিচ্যুতি না, এটা জাস্ট নর্মাল বিচ্যুতি কোণ। আর আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম বিচ্যুতি কত, 27.4 ডিগ্রি। তাহলে ন্যূনতম বিচ্যুতি কখন পাওয়া যাচ্ছে, যদি আপতন কোণের মান 43.7 ডিগ্রি হয়। সুতরাং আপতন কোণের মান 60 - 43.7 মানে হচ্ছে আপনাদের 16.3 ডিগ্রি কমালে ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়া যাবে। সো এই যে দেখেন, তাহলে এইটা হচ্ছে প্রিজম রিলেটেড যে সকল ঝামেলা হয় সবগুলোই শেষ হয়ে গেল। সো প্রিজমে আর কোনো ঝামেলা নাই। আপনারা যদি মোটামুটি এই জিনিসপত্রগুলা মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ প্রিজমে আর কোনো ঝামেলায় পড়বেন না, কারণ প্রিজমের যতগুলা টাইপ আছে সবগুলো টাইপ আমি পড়িয়ে ফেললাম। দেখেন, আমি আবারও রিপিট করতেছি, একটা প্রিজম থেকে টোটাল 3টা টাইপের ঝামেলা আসতে পারে। এক নাম্বার টাইপ হচ্ছে কখন প্রিজম থেকে কোনো আলোক রশ্মি বাইরে বের হবে না, সেই ঝামেলাটা, এটা আমি করেছি শুরুতে, তার মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। 2 নাম্বার হচ্ছে প্রিজমটাকে পানিতে ডুবানো হলে কি ঘটনা ঘটবে, সেটা আমি আপনাদেরকে পড়ালাম। আর 3 নাম্বার আরেকটা সিনারিও, জাস্ট ঢাকা বোর্ডের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি করে দিলাম, যে একটা প্রিজমের যদি অ্যাকচুয়ালি উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া নাও থাকে তাহলে কিভাবে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক বের করা সম্ভব সেটা আমি দেখাইলাম। ওকে, এখন যেহেতু প্রিজম থেকে আর কোনো ঝামেলা নাই, তারপরও আমি আহ, একটা মিনিট দেখি গ্রাফ রিলেটেড কোনো প্রবলেম যদি বোর্ডে বা কোনো কলেজে এসে থাকে, আমি সেটা এখনই দেখিয়ে দিতে যাচ্ছিলাম। প্রিজমের গ্রাফ রিলেটেড কোনো প্রবলেম, আচ্ছা, গত 2-3 বছরে আমি গ্রাফ রিলেটেড প্রবলেম দেখতেছি না, কিন্তু আমার মনে আছে খুব সম্ভবত 2015 সালে কোনো একটা বোর্ডে একটা গ্রাফ রিলেটেড প্রবলেম ছিল। আমি তাহলে যখন বোর্ড প্রশ্নগুলো করাবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে গ্রাফ রিলেটেড ওই প্রিজমের প্রবলেমটা করিয়ে দিব। আপাতত আমাদের কিন্তু প্রিজম শেষ, প্রিজমে আলোর প্রতিসরণ শেষ। আজকে আপনাদেরকে আমি শুরু করব লেন্স। সো লেন্স কাকে বলে? আজকে লেন্সের কোনো ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে যাব না, আমি শুধু লেন্সের আপনাদেরকে আইডিয়া বা ধারণাটা দিব। নেক্সট ক্লাসে আপনাদের লেন্সের ডিটেইলস আমি নিব। সো লেন্স কাকে বলেন? লেন্স হচ্ছে দুইটি গোলীয় প্রতিসারক তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। মানে একটা লেন্স হওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি দুইটা গোলীয় প্রতিসারক তল লাগবে। সো যদি দুইটা গোলীয় প্রতিসারক তল হয়, আমি একটু বুঝিয়ে বলি, আপনার লেন্সের যতগুলা প্রকার আছে আমি আজকে একে একে প্রত্যেকটা প্রকার দেখাবো, প্রত্যেকটার নামকরণ কিভাবে হয় সেটাও শিখাবো। সো খেয়াল করেন, আমরা সাধারণত 9-10-এ যখন পড়ছি দুই ধরনের লেন্স পড়ছি, একটা হচ্ছে উত্তল লেন্স আর আরেকটা কি অবতল লেন্স। 1 নম্বর পড়ছি উত্তল লেন্স, আরেকটা পড়ছি অবতল লেন্স। এখন লেন্স দেখে চেনার উপায়, আমি একটা লেন্স দেখে কিভাবে চিনবো লেন্সটা কি উত্তল লেন্স নাকি অবতল লেন্স?
লেন্স চেনার উপায়। উপায় হয়ে গেল, উপায় হবে। একটা লেন্স দেখে আপনি কিভাবে বলবেন এই লেন্সটা কি উত্তল লেন্স নাকি অবতল লেন্স? একটা লেন্সের যদি দুই প্রান্তের তুলনায় মাঝখানটা পুরু হয়, কোনো লেন্সের দুই প্রান্তের তুলনায় মধ্যভাগ পুরু হলে তাকে উত্তল লেন্স বলে। আমার যদি দুই প্রান্তের তুলনায় মধ্যভাগ পুরু হয় তাকে কি বলি? উত্তল লেন্স। এই যে দেখেন একটা লেন্সের দুই প্রান্তের তুলনায় মধ্যভাগটা যদি পুরু হয় সেটা উত্তল লেন্স। আর কোনো লেন্সের দুই প্রান্তের তুলনায় মধ্যভাগ সরু হলে তাকে অবতল লেন্স বলে। মানে যদি কোনো লেন্সের দুই প্রান্তের তুলনায় মধ্যভাগ সরু হয়ে যায় তাহলে সেটাকে কি বলবো? অবতল লেন্স বলবো। তাহলে অবতল লেন্সগুলো দেখতে সাধারণত এরকম হয়। এই যে দুই প্রান্তের তুলনায় মধ্যভাগটা সরু। কিন্তু আমাদের এইখানে টোটাল ৬ টাইপের লেন্স হইতে পারে। উত্তল লেন্স ৩ টাইপ হইতে পারে, অবতল লেন্স ৩ টাইপ হইতে পারে। এই ৬টা টাইপ আমরা পড়ে রাখবো। কেন পড়ে রাখবো? এমসিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো উত্তল লেন্স আবার ৩ প্রকার হইতে পারে। উত্তল লেন্স, কনভেক্স লেন্স, আর অবতল লেন্স কনকেভ লেন্স। সো যে ৬ প্রকার লেন্স আছে আমি এখন একটা চার্ট তৈরি করব টোটাল ৬ প্রকার লেন্স আপনাদের মনে রাখার জন্য। সো ধরেন একটা লেন্সের দুই পাশই উত্তল। এটা হচ্ছে উভতল বা দ্বি-উত্তল লেন্স। উভয় পাশ উত্তল, তার মানে উভতল বা দ্বি-উত্তল লেন্স। এটার ইংরেজি নাম হচ্ছে বাইকনভেক্স লেন্স। আর অবতল, উভয় পাশই যদি অবতল হয় তাহলে এটাকে বলা হয় উভতল, উভাবতল। অ্যাকচুয়ালি উভয় পাশ অবতল, এটার নামকরণ হচ্ছে উভবতল বা দ্বি অবতল লেন্স। এটা হচ্ছে বাইকনকেভ। এরপর হচ্ছে সমতল উত্তল। একটা পাশ সমতল আরেক পাশ উত্তল, সেটা হচ্ছে সমতল উত্তল। প্ল্যানো কনভেক্স। দেখেন লেন্সের একটা পাশ সমতল আরেকটা পাশ উত্তল, আর একটা পাশ সমতল কিন্তু আরেকটা পাশ যদি অবতল হয় তাহলে এটাকে বলা হয় সমতলাবতল বা প্ল্যানো কনকেভ।
এরপর আসে উত্তলাবতল, দেখেন এরপর আসে উত্তলাবতল। যে লেন্সের একটা পাশ অবতল কিন্তু সেটা উত্তল লেন্স, সরি এটা উত্তলাবতল না, এটা হচ্ছে অবতল উত্তল, এটা হচ্ছে অবতল উত্তল বা কনকেইভো কনভেক্স, এবং ফাইনালি এটা হচ্ছে উত্তলাবতল, এটা হচ্ছে কনভেক্সো কনকেভ। একটা জিনিস খেয়াল করেন, আমি আজকের ক্লাসে এটার ম্যাথমেটিক্যাল ডিটেলসে যাচ্ছি না, আপনাদের মাথায় প্যাচ লাগাবো না, কিন্তু আমি প্রত্যেকটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দিয়ে দেখাবো। আমি যেভাবে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম, কারণ লেন্সগুলা কোনো বইয়েই সুন্দর মতো লেন্সের যে প্রস্তুতকরণটা সেটা দেখিয়ে কম্বাইন করে দেখানো নাই, আপনাদের বইগুলাতে কোনো বইই দেখানো নাই যে অ্যাকচুয়ালি লেন্সগুলা কেন কোনটা সমতল উত্তল কোনটা অবতল উত্তল। আমি এটার ম্যাথমেটিক্যাল ডিটেলসে যাব নেক্সট ক্লাসে, আজকে যাব না, কারণ আজকে আর ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেখাবো না আপনাদেরকে। জাস্ট একটা জিনিস খেয়াল রাখেন, আগে কনভেনশন বা মূলনীতি খেয়াল রাখেন। দেখেন নাম্বার ওয়ান, একটা লেন্সের নামের দ্বিতীয় অংশে লেন্সের প্রকৃতি উল্লেখ থাকে। সো আমি লিখে দিচ্ছি, লেন্সের নামের দ্বিতীয় অংশে লেন্সের প্রকৃতি উল্লেখ থাকে। তাহলে দেখেন আমি যখন বলতেছি সমতল উত্তল বা প্ল্যানো কনভেক্স, তার মানে এইটা হচ্ছে এইটি একটি উত্তল লেন্স, যার একটি পৃষ্ঠ সমতল। আর ধরেন আমি বললাম উত্তলাবতল লেন্স, উত্তলাবতল লেন্স তার মানে কনভেক্সো কনকেভ। দেখেন নামের দ্বিতীয় অংশ, তার মানে এটা একটা অবতল লেন্স, এইটি একটি অবতল লেন্স যার একটি পৃষ্ঠ উত্তল। এই হচ্ছে কাহিনী। এখন কে কে যেন কি কোশ্চেন করছিলেন দেখি। জয়, আগের টপিকসটা বুঝলাম না, ওমর আলী স্যার তো অন্যভাবে বলছিল আপনাকে, তাহলে আমি আনমিউট করছি, বলেন কি বলছিল সেটা আমাকে বলেন, তাহলে আমি শুনে বলতে পারবো স্যার আসলে কি বলতে চাইছিলেন এবং আপনি কি বুঝতে পারছিলেন। ওমা, আবার নেট প্রবলেম।
ওকে, আমি নিজেই ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ, কে যেন কি প্রশ্ন করছিলেন দেখি। হাত তোলেন, যার যার প্রশ্ন আছে হাত তুলেন, যার যার প্রশ্ন আছে হাত তুলে ফেলেন সুন্দর মতো। কি ব্যাপার? এই প্রশ্ন যারা করছিলেন হাত তুলে ফেলেন। ও আচ্ছা, সরি, আমার নেট ডিসকানেক্টেড হয়ে গেছিল, আবার কানেক্টেড হয়েছি। যার যার প্রশ্ন ছিল একটু হাত তুলে ফেলেন, যে কনফিউশন কোথায় ছিল, যার যার হাত তুলেন। কি ব্যাপার? কে একজন একটা কোশ্চেন করছিলেন যে ওমর আলী স্যার কিভাবে যেন বুঝাইছিলেন, কি হ্যান ত্যান, একটু আমাকে তো বলতে হবে। ঠিক আছে, ওকে। দেখেন, তাহলে যেহেতু আপনারা হাত তুলতেছেন না, ধরে নিচ্ছে আপনাদের হয় কনফিউশন দূর হয়ে গেছে, অথবা আহ, স্পন্দন বিশ্বাস তীর্থ। হ্যাঁ তীর্থ বলেন। আচ্ছা ভাইয়া, এখানে অবতল উত্তল আর উত্তল অবতল মানে এটার ডিফারেন্সটা আমি বুঝতেছি না। আমি বললাম না, ম্যাথমেটিক্যালি আমি ডিফারেন্সগুলো দেখাবো নেক্সট ক্লাসে, ভালো মতো তাকান। আমি শুরুতেই একটা জিনিস বলছি, ভালো মতো তাকান, এখানে খেয়াল করে দেখেন। লেন্স চেনার উপায় খুব সুন্দর মতো বলে দিছি। কোনো লেন্সের দুই প্রান্তের তুলনায় মধ্যভাগ যদি পুরু হয়, সেটা সব সময় উত্তল, আর দুই প্রান্তের তুলনায় মধ্যভাগ সরু হলে সেটা কি হবে? সব সময় অবতল হবে। এখন এই যে তাকায় দেখেন, ডায়াগ্রামটা দেখেন। অবতল উত্তল, মধ্যভাগ পুরু না সরু? অবতল উত্তলের মধ্যভাগটা পুরু, আর উত্তলাবতলের মধ্যভাগটা সরু। সিম্পল। আর কার কোনো কোশ্চেন? কোশ্চেন নেই? এই তীর্থ ক্লিয়ার হয়েছেন কিনা? ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেকটার গাণিতিক প্রমাণ দেখাবো। অ্যাকচুয়ালি আমি বললাম তো এই জিনিসগুলো বইয়ে দেখানো নাই, আমি শুধু আপনাদের একটা ছোট্ট জিনিস দেখায় দিই, যদি কারো ইন্টারেস্ট থাকে। দেখেন, খেয়াল করেন, ধরেন এটা একটা কাচের গোলক। এই গোলকের বাইরের দিক থেকে একটা যদি বড় গোলক আকৃতির অংশ কেটে নেওয়া হয়, বাইরের দিক থেকে কেটে নিলাম, তাহলে যে অংশটুকু থেকে গেল, এই অংশটুকু, এটা হচ্ছে অবতল উত্তল লেন্স। আর আমি একটা বড় গোলক নিয়ে এই গোলকের ভিতরের দিক থেকে যদি একটা ছোট গোলক কেটে নেই, এটা হচ্ছে উত্তলাবতল লেন্স। সো দুইটার কনস্ট্রাকশন পুরোপুরি আলাদা। আমি নেক্সট ক্লাসে এইটার একেবারে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটুকু দেখাবো, যে কিভাবে দুইটার ফোকাস দুইটা অ্যাকচুয়ালি এক এক রকম হয়। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের যেহেতু আর কোনো প্রশ্ন পাচ্ছি না, তাহলে আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনারা পরীক্ষা নিয়ে এখন ব্যস্ত হয়েন না, কারণ হচ্ছে আগে পড়াটা শেষ করি আমি, কারণ অনেক কিছু বাকি। ধুম করে যদি কলেজ খোলার ঘোষণা দিয়ে দেয়, তখন কিন্তু আপনাদের কলেজ এইটা চিন্তা করবে না যে বাচ্চারা অনেকদিন বসেছিল, কলেজ ধুম করে নভেম্বর বা ডিসেম্বরে দেখা যাবে টেস্ট পরীক্ষা দিয়ে দিছে। সো আমাদের এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের পরে ভৌত আলোক বিজ্ঞান আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আছে, দুইটা বেশ বড় বড় চ্যাপ্টার। তারপরের চ্যাপ্টারগুলো অবশ্য ছোট, কিন্তু দুইটা বেশ বড় চ্যাপ্টার আছে। সো আমি এই জন্য একটু টানতেছি।
সো এখন অ্যাকচুয়ালি আমি পরীক্ষা নিয়ে ওরিড না হয়ে ওরিড হচ্ছে আগে হচ্ছে সিলেবাসটা গুছিয়ে শেষ করার দিকে। ওকে, জয় ভাইয়া এত কনসেপ্ট ওভারলোড হয়ে যাচ্ছে। সামি ইসলাম কলেজ থেকেও ভাইয়া জুমে ক্লাস নেওয়ার নোটিশ দিছে এনডিসিতে। হ্যাঁ সব কিছুই দিয়ে দিবে, আমি তো বললামই যে আপনারা পড়তে থাকেন। আর কনসেপ্ট ওভারলোড হবেই, সেকেন্ড পেপারে এরকম হবে, কিছু করার নাই। এখন আমি যদি থেমে থাকি তাহলে পরে ধরাটা আপনারা খাবেন, কারণ শেষ দিকে যায় দেখবেন কোনো টাইম পাওয়া যাচ্ছে না। ওকে, সো আপনারা একটু শিডিউল মেনটেন করে রেগুলার পড়তে থাকেন, রেগুলার পড়ালেখা করেন। আর পড়া যদি আগে জমায় রেখে থাকেন তাহলে তো ধরা, ধরেন আগে মাঝখানে একটু ঢিলেমে দিছেন তাহলে এখন এসে তো জমবেই। সো এখন একটু বেশি পরিশ্রম করে জিনিসগুলোকে কাভার আপ করেন। আর আমি খুব বেশি পড়াচ্ছি না, আমার ক্লাসে তো ক্লাসেই পড়ালেখা মোটামুটি আমি শেষ করিয়ে দিই। ওকে, দীপিত মেকআপ ক্লাসটা কবে হবে ভাইয়া? ভাইয়া মেকআপ ক্লাসটা আমি জানাই দিব মেকআপ ক্লাসটা আমি দিব, আমি জানাই দিব ইনশাল্লাহ গ্রুপে, আমি আগে থেকে জানাবো। মানে মিনিমাম 1 দিন বা 2 দিন আগে থেকে জানাবো। এখন এই মুহূর্তে আমি সার্টেইন না, কারণ এই সপ্তাহটা আমি একটু ব্যস্ত। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে জায়গা টাটা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।